প্রিয় শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আর আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে যে নবম দশম শ্রেণীর বিজ্ঞানের একাদশ অধ্যায়ের উপর আমরা ক্লোনিং এর উপর আজকে ক্লাস করব। তোমরা তো সবাই গত ক্লাসে দেখেছো যে আমি রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে তোমাদের তৈরি করতে হয় সেটা আমি শিখিয়েছি। যে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে আমাদের যে অসংখ্য যে ক্লোনিং তৈরি করা যায় সেই সম্পর্কে আমরা জেনেছি যে কিভাবে জিনের পরিবর্তন করা হয়। তা আজকে আমাদের যে মূল বিষয়টা হচ্ছে ক্লোনিং। আর এই ক্লোনিং এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখেছি যে এই ক্লোনিং মূলত জিন ক্লোনিং হতে পারে, সেল ক্লোনিং হতে পারে, তারপরে হতে পারে তোমার জীব ক্লোনিং হতে পারে। তাহলে দেখো জিন ক্লোনিং এর মানে হচ্ছে দেখো জিনের অর্থাৎ একই জিনের অসংখ্য নকল তৈরি করা হয়, একই জিনের সাহায্যে অসংখ্য কপি তৈরি করা, এইটাকে আমরা বলি জিন ক্লোনিং। আবার দেখো সেল ক্লোনিং কাকে বলে? সেল ক্লোনিংটা হচ্ছে কি যে একটা প্রাণী অর্থাৎ একটা প্রাণীর একটা কোষ থেকে হুবহু একই রকম অনেকগুলো কোষ তৈরি করা হয়। আর যখন অনেকগুলো কোষ তৈরি করা হচ্ছে তখন আমরা সেটাকে বলতে পারবো সেল ক্লোনিং। আবার দেখো যে যদি একটা দুইটি জীবের পরিবর্তে যদি আমি একই জীব থেকে তার মতো হুবহু একটা কপি তৈরি করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো কি জীব ক্লোনিং। তাহলে দেখো যে এখানে সেল ক্লোনিং, জীব ক্লোনিং আর একটা হচ্ছে জিন ক্লোনিং। এখন এই জিন ক্লোনিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই জিনের পরিবর্তন ঘটিয়ে কিভাবে তাদের পূর্বের যে দাদা ভেড়া এর মতো আমরা তৈরি করতে পারি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো যে এই যে দেখো পৃথিবীতে আমরা জানি যে পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণী যেটা তৈরি করা হয়েছিল জিন ক্লোনিং পদ্ধতিতে তার নাম হচ্ছে ডলি। এই ডলি যখন প্রাথমিকভাবে প্রথম স্তন্যপায়ী প্রাণী হিসেবে যখন তৈরি করা হয়েছিল, যখন ক্লোন করা হয়েছিল তার কিছু ধাপ ছিল, সেই ধাপগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো এখানে আমি তোমাদের এখানে একটা ভেড়া যেটা হচ্ছে দাতা ভেড়া, একটু খেয়াল করে দেখো যে এইটা হচ্ছে দাতা ভেড়া। আর এই দাতা ভেড়াটা একটি 6 বছরের একটা স্ত্রী ভেড়া থেকে তার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নিতে হবে যেখানে নিউক্লিয়াস থাকবে। তাহলে প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে একটি 6 বছরের স্ত্রী ভেড়ার স্তন্যপায়ী স্তন গ্রন্থি থেকে দেহকোষ থেকে একটা নিউক্লিয়াস নেওয়া হয়। এবং দেখো যে এটা এমন ভাবে এই কোষটা নিতে হবে, কোষটা নিয়ে তাকে একটা কালচারের মাধ্যমে, অর্থাৎ দেখো যে এখানে দাতা ভেড়াটাকে যখন আমরা নিলাম, অর্থাৎ যে প্রাণী থেকে যার স্তন গ্রন্থি থেকে আমরা যে নিউক্লিয়াসটা নিলাম এই নিউক্লিয়াসটাকে আমরা একটা কালচার করব। এখন এই কালচার করতে গেলে আমাদের দেখো একটা যে কোনো একটা পাত্রের মধ্যে আমার এই নিউক্লিয়াস গুলোকে এমন ভাবে রাখতে হবে যাতে এই নিউক্লিয়াস গুলোর যাতে এখানে আমরা পুষ্টিটা একটু কম দিব। এখন পুষ্টিটা কেন কম দিব জানো? এই পুষ্টিটা কম দেওয়ার মূল কারণ হচ্ছে কি যে এখানে আমাদের যে নিউক্লিয়াস গুলো থাকবে এই নিউক্লিয়াস গুলোকে পুষ্টি যদি আমি কম দিই, এটাকে একটা কালচার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই কালচার করা হলে তখন এই যে নিউক্লিয়াসটা তার পূর্ববর্তী যে ভেড়ার কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ পূর্ববর্তী ভেড়ার যে ওই নিউক্লিয়াসের পূর্ববর্তী যে কাজগুলো এই কাজগুলো অকেজ হয়ে যায়। তার মানে কিছু নতুন করে আবার তৈরি করব, সেই জন্য একে আমরা কি করব একটা কালচার করব। এখন কালচারের বিষয়টা কি যে এইটাকে যখন আমরা কালচার করব তখন এখানে পুষ্টি কম দিয়ে এটাকে আমরা কালচার করব। তাহলে দেখো ক্লোনিং এর প্রথম যে ধাপ, তাহলে আমাদের মনে রাখতে হবে এই প্রথম ধাপে 6 বছরের একটা স্ত্রী ভেড়া যার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নিয়ে সেই কোষের নিউক্লিয়াসকে আমরা কালচার করব। তাহলে আমাদের প্রথম যে ধাপটা সেটা সম্পর্কে আমরা বুঝতে পারবো। এবার দেখো তাহলে আমরা কালচারের মাধ্যমে যে নিউক্লিয়াস পেলাম সেই নিউক্লিয়াসটাকে আমরা রাখলাম। এবার দেখো পরবর্তীতে অনিশ্চিত ভেড়া, অর্থাৎ তোমাকে একটা অনিশ্চিত ভেড়া বলতে কি যে আমি যে নিউক্লিয়াসটা নিব সেটা কোনো নিশ্চিতকরণ থাকবে না, ফার্টিলাইজেশন থাকবে না, তাহলে সেটা হচ্ছে অনিশ্চিত ভেড়া। এবং এটা হতে হবে একটা প্রাপ্তবয়স্ক ভেড়া থেকে নিতে হবে। তাহলে প্রাপ্তবয়স্ক ভেড়া থেকে অনিশ্চিত একটা ডিম্বাণু, অর্থাৎ দেখো প্রাপ্তবয়স্ক ভেড়া স্ত্রী ভেড়া থেকে অনিশ্চিত ডিম্বাণু সংগ্রহ করা হয়। তাহলে প্রাপ্তবয়স্ক থেকে যখন আমরা একটা অনিশ্চিত ডিম্বাণু নেওয়া হলো
এই অনিষিক্ত ডিম্বাণু থেকে আমার প্রথম কাজ হচ্ছে এর ভিতর থেকে দেখো গোল করে যে নিউক্লিয়াসটা আছে এই কোষ থেকে আমার নিউক্লিয়াসকে অপসারণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে অনিষিক্ত একটা ভেড়া, সেই ভেড়া থেকে প্রাপ্তবয়স্ক ভেড়া থেকে আমরা যে কোষটা নিব সেই কোষের ভিতরে যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটাকে আমাদের এবার অপসারণ করতে হবে। তাহলে কি করতে হবে, এই নিউক্লিয়াসটাকে এখান থেকে অপসারণ করে নিতে হবে যাতে আমার শুধু নিউক্লিয়াসের গঠনটা থাকবে কিন্তু নিউক্লিয়াসের যে মূল যেটা সেই নিউক্লিয়াসটা থাকবে না। তাহলে দ্বিতীয় ধাপে এসে আমরা দেখো নিউক্লিয়াসটাকে অপসারণ করে এখানে যে নিউক্লিয়াসটা আছে নিউক্লিয়াসটাকে সরাই নিলাম। তাহলে সরাই নিলে আমার কি থাকলো, আমার শুধু নিউক্লিয়াস বহির্ভূত অংশ থাকলো। এবার এই নিউক্লিয়াস বহির্ভূত যে অংশটা আমরা পেলাম এই অংশের মধ্যে দেখো সাইটোপ্লাজম আছে, অর্থাৎ আমরা জানি নিউক্লিয়াসকে সরাই নিলে তার মধ্যে কি থাকে, সাইটোপ্লাজম থাকে। তাহলে এর ভিতরে যে সাইটোপ্লাজম আছে এই সাইটোপ্লাজম গুলো, অর্থাৎ এর ভিতরে দেখো সাইটোপ্লাজম আছে। তাহলে এখন এর ভিতরে যে সাইটোপ্লাজম গুলো আছে এই সাইটোপ্লাজম গুলো যাতে নষ্ট না হয়ে যায় ঠিক আমাদের সেইভাবে এখানে রাখতে হবে। যদি আমরা এই নিউক্লিয়াসটাকে অপসারণ করার পরে আমার যে সাইটোপ্লাজম সহ যে আমরা যেটা পেলাম অনিষিক্ত ভেড়া থেকে সেই অংশটা আর দেখো এই অংশটা, তাহলে দুইটা অংশ আমরা পেলাম। দেখো একটা হচ্ছে দাতা ভেড়া থেকে তার নিউক্লিয়াসকে আমরা কালচারের মাধ্যমে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসলাম যাতে এই নিউক্লিয়াসটা তাদের পূর্ববর্তী কোনো কাজ যাতে করতে না পারে। আর এই ভেড়া থেকে আমরা নিউক্লিয়াসটাকে অপসারণ করলাম। যখনই নিউক্লিয়াসটাকে আমরা অপসারণ করে নিলাম তখন আমাদের থেকে গেল সাইটোপ্লাজম অংশ। এবার দেখো তৃতীয় ধাপে এইটা নিউক্লিয়াস বিহীন ডিম্বাণু আর এইটা দেখো স্তনগ্রন্থি থেকে দেহকোষ সংগ্রহ করলাম। তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে দাতা ভেড়া থেকে তার স্তনগ্রন্থি থেকে আমরা এই নিউক্লিয়াসটা পেয়েছি আর এই নিউক্লিয়াসের মধ্যে এখানে নিউক্লিয়াস বিহীন ডিম্বাণু থাকবে। তাহলে এখানে এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকবে না। যদি এর ভিতরে কোনো নিউক্লিয়াস না থাকে তাহলে এবার আমরা দেখো কি করতে পারি। এবার আমরা এই সাইটোপ্লাজম যুক্ত যে অংশটুকু আছে আর এখানে দেখো যে কালচারের মাধ্যমে আমরা যে দাতা ভেড়া থেকে যে নিউক্লিয়াসটা পেলাম এবার এই দুইটা নিউক্লিয়াসকে আমরা পাশাপাশি নিয়ে আসবো। যখনই আমরা দুইটা নিউক্লিয়াসকে পাশাপাশি নিয়ে আসবো তখন দেখো এই দুইটাকে যখন পাশাপাশি নিয়ে আসবো তখন দেখো যে এখানে রেখে আমরা ইলেকট্রিক পালস প্রয়োগ করব, অর্থাৎ ইলেকট্রিক শক দিতে হবে। তার মানে কি যে দুইটাকে যখন আমরা ইলেকট্রিক শক দিব অর্থাৎ দুইটাকে সাইটোপ্লাজমের এই নিউক্লিয়াস বহির্ভূত যে অংশটা আর নিউক্লিয়াস যুক্ত যেটা এইটাকে পাশাপাশি নিয়ে এসে আমরা ইলেকট্রিক পালস দিব। যখন আমরা ইলেকট্রিক পালস প্রয়োগ করব তখন এরা পাশাপাশি আসবে, এসে এদের সাথে দেখো এই সাইটোপ্লাজম এই নিউক্লিয়াসটাকে গ্রহণ করে নেবে। তাহলে দেখো ইলেকট্রিক শকের মাধ্যমে সাইটোপ্লাজমের যে অংশটা এই নিউক্লিয়াস বহির্ভূত যে অংশটা এই নিউক্লিয়াসকে তার দেহের মধ্যে প্রবেশ করে নিল। অর্থাৎ নিউক্লিয়াসটা কিন্তু এই সাইটোপ্লাজমের যে অনিষিক্ত ডিম্বাণু যে এটা আসলো যেখানে নিউক্লিয়াস বহির্ভূত সেই অংশের মধ্যে আমার এই নিউক্লিয়াসটাকে কি করে নিল, যে এখানে গ্রহণ করে নেয়। আর যখন গ্রহণ করে নেয় তাহলে এইটা যখনই গ্রহণ করে নিল তখন এই নিষিক্ত ডিম্বাণুর ভূমিকা পালন করে, অর্থাৎ যখনই এটা চেঞ্জ করে ফেললো তখনই দেখো জিনগত যখনই এটার মধ্যে যখন প্রবেশ করলো জিনগত পরিবর্তন হয়ে গেল, তখন দেখো এই ডিম্বাণুটা কিন্তু নিষিক্ত হয়ে গেল। তাহলে যখন আমার এই ডিম্বাণুটা যখন নিষিক্ত হয়ে গেল তাহলে দেখো যখন এই ডিম্বাণু নিষিক্ত হয়ে গেল তখন নিষিক্ত হওয়ার সাথে সাথে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর এখানে শুক্রাণুর কোনো প্রয়োজন হয় না। তাহলে এই ডিম্বাণু অটোমেটিক্যালি দেখো জিনের পরিবর্তন করে তোমার পরিবর্তন হয়ে গেল। তাহলে জিনের পরিবর্তন করে যখন এইটা তৈরি হয়ে গেল এবার এইটাকে তৈরি করার পরে এই নিউক্লিয়াসটাকে আমরা দেখো ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করে, কারণ আমরা জানি যে মানব দেহে 46টি ক্রোমোজোম থাকে। তাহলে 46টি ক্রোমোজোম অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে, যে কোনো প্রাণীর ক্ষেত্রেও থাকে। তাহলে যে কোনো প্রাণীর ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন মাত্রায় ক্রোমোজোম সংখ্যা থাকে, কিন্তু মানব দেহে থাকে 46টি ক্রোমোজোম, ভেড়া দেহে ভিন্ন সংখ্যক থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অর্থাৎ ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম
যেটাকে আমরা বলি হ্যাপ্লয়েড মানে কি, যে গ্যামেট সৃষ্টি হয়, আর ডিপ্লয়েড মানে কি, যে ওটা অপত্য প্রাণী সৃষ্টি করা। তাহলে যখন হ্যাপ্লয়েড যখন গ্যামেট সৃষ্টি হয়ে এটা নিশ্চিতকরণ হয়ে যাওয়ার পরে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যখন বহন করলো, এই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করার কারণে এখানে আমাদের দেখো আর নিশ্চিত করার প্রয়োজন হয় না। এখন এই নিশ্চিত করার যখন প্রয়োজন হয় না, তখন দেখো আমরা এখন খুব সহজে বলতে পারবো যে নিশ্চিত করার যখন প্রয়োজন হচ্ছে না, তখন এই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহনকৃত যেটাকে এইটাকে আমরা এবার নির্দিষ্ট একটা মাধ্যমে কি করব, এটাকে আবার রেখে দিব। কিছুদিন রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে কি এই জিনটার মতো দেখো অসংখ্য জিন ক্লোনিং হয়ে গেছে। তাহলে অসংখ্য জিন যখন ক্লোনিং হয়ে গেছে, এবার এই জিনযুক্ত যে নিউক্লিয়াস গুলো তৈরি হলো, এই নিউক্লিয়াস গুলোকে এবার আমাদের কি করতে হবে, যে এখানে দেখো আমি লিখছি নিষিক্ত ডিম্বাণুকে স্যারোগেট বা পালিত মা বলা হয়। তাহলে স্যারোগেট মানে হচ্ছে পালিত মা। এই নিষিক্ত ডিম্বাণুটিকে আমরা এবার কি করব, স্যারোগেট তার মানে পালিত মা এই ভেড়ার জরায়ুতে আমরা স্থাপন করব। যখন জরায়ুতে স্থাপন করা হবে, অর্থাৎ এই স্যারোগেট যখন এই পালিত মা, যখন একটা পালিত মা থাকবে, সেই মার দেহে তোমার এই জিনগুলো যখন আমরা স্থাপন করব, স্থাপন করার পরে দেখা যাবে সেই ভ্রূণটি আস্তে আস্তে কি হবে, ওই স্যারোগেট থেকে পুষ্টি সংগ্রহ করবে, এবং স্যারোগেট থেকে পুষ্টি সংগ্রহ করে সে আস্তে আস্তে কি হবে, এখানে আস্তে আস্তে বড় হয়ে যাবে। তাহলে স্যারোগেট থেকে যখন পুষ্টি গ্রহণ করছে, আর পুষ্টি গ্রহণ করার সাথে সাথে এই ভ্রূণটা আস্তে আস্তে কি হবে, বড় হতে থাকবে। আর যখন বড় হবে, বড় হওয়ার সাথে সাথে এই শরীরের যে ভ্রূণ, সেই ভ্রূণ মায়ের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করবে, রেচন পদার্থগুলো নিষ্কাশিত করবে, অর্থাৎ অম্লার মাধ্যমে সংযুক্ত হয়ে যাবে। সংযুক্ত হওয়ার পরে দেখো যে ভেড়াটি ভূমিষ্ঠ হবে, এখান থেকে আমাদের যে ভেড়াটি ভূমিষ্ঠ হচ্ছে, সেই ভেড়াটি দাতা ভেড়ার অনুরূপ জিন সহ মেষ শাবক তৈরি হলো। তাহলে দেখো যে দাতা ভেড়া, অর্থাৎ এখানে আমরা যে দাতা ভেড়াটা দেখছি, সেই দাতা ভেড়ার মতো একদম হুবহু কপি তৈরি হবে। তার মানে কি, দাতা ভেড়ার অনুরূপ জিন সহ মেষ শাবক তৈরি হয়ে যাবে। তাহলে এখানে দেখো, আর এখানে আমি লিখছি দেখো ধাপটা নিষিক্ত ডিম্বাণু, আমি সংক্ষেপে লিখছি, তোমরা বই থেকে অনেক সুন্দরভাবে লিখতে পারবে। আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখে তোমাদের এই চিত্রটা আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই চিত্রটা তোমরা এই যেভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা যদি একটু বই থেকে যদি একটু হেল্প নাও, বইয়ের লাইনগুলো পড়ে যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার পড়ানোটা সার্থক হবে। তাহলে এখানে দেখো চতুর্থ যে ধাপটায় বলা আছে, এই ধাপে বলা আছে নিষিক্ত ডিম্বাণুকে স্যারোগেট বা পালিত মা ভেড়ার জরায়ুতে স্থাপন করা হয়। আর যখন স্থাপন করা হয়, স্থাপন করার পরে ঠিক 21 দিন পরে ভেড়াটা ভূমিষ্ঠ হয়। আর এই ভেড়াটা যখন ভূমিষ্ঠ হয় 21 দিন পরে, সেই ভেড়াটা দাতা ভেড়ার মতো একদম কপি হয়, অর্থাৎ দাতা ভেড়ার মতো কপি সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যে একই জিনের অসংখ্য নকল তৈরি করার যে প্রক্রিয়া, জিনগত পরিবর্তন করে যে জীব সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে জিন ক্লোনিং এর মাধ্যমে হয়। তাহলে জিন ক্লোনিং এর মাধ্যমে যে অপত্য একটা প্রাণী তৈরি হলো, অর্থাৎ অভ্যন্তরীণ কোনো নিষিদ্ধকরণ ছাড়াই, তাহলে অভ্যন্তরীণ নিষিদ্ধকরণ ছাড়াই এখানে যখন একটা অপত্য প্রাণী তৈরি করলাম, অর্থাৎ তৈরি করা হলো দাতা প্রাণীর মতো। দাতা প্রাণীর মতো যখন তৈরি হলো, তখন দেখো যে এই ক্লোনিং এর ক্ষেত্রে সামাজিক কিছু প্রভাব রয়ে গেছে। সামাজিক প্রভাবটা প্রাণীদের ক্ষেত্রে যে ক্লোনিং তৈরি করা হয়েছে, এই ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়েনি, কিন্তু মানবদেহ অর্থাৎ মানব জাতি বা মানুষের যে নতুন যে ক্লোনিং যখন তৈরি করা হয়, এই ক্লোনিং যে তৈরি করা হয়, এই তৈরি করার পরে এখানে সামাজিক কিছু প্রশ্ন উঠে আসে, যে ওই শিশুটি বা ওই বাচ্চাটি যদি বড় হয়, তাহলে সে তার বংশে কোন বংশের বৈশিষ্ট্য বহন করবে, এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সামাজিক যে প্রভাব তোমরা বই থেকে ভালো করে পড়ে নিও। আর এখানে আমাদের যে মূল বিষয় যে জিন ক্লোনিং, এই ধাপগুলো তুমি বইয়ের সাথে নিজের থেকেও চেষ্টা করবে যাতে আরো সুন্দর করে লিখতে পারো এবং পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আমরা এই বিজ্ঞানের ফাতেমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়ে তোমাদেরকে ক্লাস করাবো। আর সেই ক্লাসের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।